Come back to our channel. Today discuss accounting class nong 3. আজকে আমরা হিসাব সমীকরণের অর্থাৎ হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় ক্লাস আলোচনা করব। আপনি যদি এই ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে বলবো আপনি অবশ্যই ক্লাস 1 এবং ক্লাস 2 দেখে আসবেন। অর্থাৎ হিসাব বিজ্ঞানের প্লেলিস্টে গিয়ে আমার চ্যানেলের নিচে ক্লাস নং 1 এবং ক্লাস নং 2 দেখবেন, তাহলেই আপনি 3 নম্বর ক্লাসটা আপনার কাছে ভালো লাগবে এবং আপনি দেখে কিছু শিখতে পারবেন। আর আমরা এই ধারাবাহিক কোর্সে আমরা সাথেই থাকবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব। তো চলুন আজকের আলোচনা আমরা শুরু করি। আজকের আলোচনা আমাদের অধ্যায় 2 এর বাকি অংশ অর্থাৎ হিসাব সমীকরণ। হিসাব সমীকরণটা কিন্তু প্রত্যেকের জানা জরুরি এবং এটা জানতেই হবে, এখানে কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। হিসাব সমীকরণে মূলত 3টা বিষয় থাকে, একটা হলো সম্পদ, একটা হলো দায় এবং একটা হলো মালিকানা সত্ত্ব। এই 3টা বিষয় নিয়ে হিসাব সমীকরণ হয়। তো তার ভিতরে সম্পদ এবং দায় একটা একটা পয়েন্ট, কিন্তু মালিকানা সত্ত্বের ভিতরে যে একটু বিস্তারিত আরো কয়েকটি পয়েন্ট আছে। তো আমরা এটাকে একটু বোঝার চেষ্টা করি। হিসাব সমীকরণটা এখানে দেখেন আপনারা বড় করে লেখা আছে। প্রথমেই আছে এ, এই এটাকে বলা হয় অ্যাসেট। অ্যাসেট মানে হলো আপনার এই যে সম্পদ, হ্যাঁ। আর এলটাকে হলো বলা হয় লাইবিলিটি, এই যে লাইবিলিটি, হ্যাঁ। আর ই যে ইংলিশে ই মানে ইকুইটি মানে হলো এই যে মালিকানা সত্ত্ব। তাহলে আমরা বুঝতে পারলাম এ দ্বারা বোঝায় অ্যাসেটকে, এল দ্বারা বোঝায় লাইবিলিটিসকে, লাইবিলিটিস মানে দায়, আর ই দ্বারা বোঝায় ইকুইটি মানে মালিকানা সত্ত্ব। তাহলে সম্পদ সমান সমান দায় এবং মালিকানা সত্ত্ব যোগ হবে, দায় এবং মালিকানা সত্ত্ব মিলে তাহলে সম্পদ হবে। সম্পদ সমান সমান তাহলে কি দায় আর মালিকানা সত্ত্ব, তাহলে এই দুইটার যোগফল মিলে এটা হবে, অর্থাৎ এল এবং ইর যোগফল দিয়ে এ সমান হবে। তাহলে এ ইজিক্যাল টু এল প্লাস ই আমরা বুঝতে পেরেছি। এবার আসি এই সম্পদ কাকে বলে এবং দায় কাকে বলে। সম্পদ বলতে বোঝায় অর্থনৈতিক পরিসম্পদ, যে কোনো ব্যবসায়ের মালিকানাধীন থাকে, অর্থাৎ যা মালিকের অধীনে থাকে তাকেই সম্পদ বলে। ঠিক আছে, ব্যবসায়ের যেমন মালিকানাধীন আছে কি আসবাবপত্র, দালান কোঠা, কলকবজা ইত্যাদি। আর দায় কোনটা? দায় হলো ব্যবসা প্রতিষ্ঠানের কাছে আছে কিন্তু সেটার মালিক সে নিজে না, আর একজনে মানে তৃতীয় কোনো পক্ষ, অর্থাৎ অন্যে আপনার কাছে যদি কোনো টাকা পয়সা পেয়ে থাকে সেটাই হলো দায়। আর এই সম্পদ থেকে মানুষের এই যে দায় আছে, দায়টাকে বাদ দিলে যেটা থাকে সেটাই হলো মালিকানা সত্ত্ব, অর্থাৎ মালিকের অধিকার, মালিকের এতটুকু, হ্যাঁ। তো মালিকানা সত্ত্বের মধ্যে 4টি উপাদান রয়েছে। মালিকানা সত্ত্বের মধ্যে আবার 4টি উপাদান কি কি? মালিকের নিজের বিনিয়োগ আছে, আয় আছে, উত্তোলন আছে, খরচ এবং ব্যয় আছে। এই 4টা মিলে হবে মালিকানা সত্ত্ব। তাহলে বিনিয়োগ মানে ব্যবসায় যদি মূলধন দেয়, ব্যবসায় যদি কোনো প্রকারে আয় হয়, উত্তোলন নেয় মালিক যদি নিয়ে যায়, এবং মালিক যদি কোনো খরচ করে, এই 4টা মিলে কিন্তু ই সমান সমান তাহলে 4টা। এই 4টা কি হবে একটু আমরা দেখি। এই যে বিনিয়োগটাকে বলা হয় সি, আর এই আয়টাকে বলা হয় আর আর এবং এক্সপেন্স মানে এই যে খরচটাকে বলা হয় এক্সপেন্স, আর উত্তোলনটাকে বলা হয় ডি দ্বারা ড্রয়িং, হ্যাঁ, মানে মালিক নিয়ে নেওয়া। আর এই ব্যয়টাকে বলা হয়, ব্যয়টা যে আছে সেটাকে আমরা বলবো এক্সপেন্স, হ্যাঁ। তাহলে কিভাবে হবে? এই 4টা উপাদান সি যোগ আর বিয়োগ ডি বিয়োগ এক্স। তো মালিকানা সত্ত্বের যে বিষয়টা আমরা একটু এখানে একটা ছক দেখতে পাচ্ছি, ছকটা একটু খেয়াল করি। এখানে বিনিয়োগ বলতে বোঝায় মূলধনকে, এই মূলধনের সাথে আয়টা কি হবে? এই যে অ্যারো চিহ্নটা এদিকে দিয়েছে তারা বুঝাইছে যে এটা বাড়বে, অর্থাৎ আয়ের মাধ্যমে মালিকের মূলধন বাড়বে। আর মালিকানা সত্ত্বটা বের হওয়ার জন্য তাহলে এই যে মালিক যেটা নিয়ে যাবে এবং খরচ যেটা হবে, এই দুইটা এই যে নিচের দিকে অ্যারো চিহ্ন দেওয়া দ্বারা বুঝাইছে কমবে। তাহলে এই মালিকানা সত্ত্ব বের করার জন্য মূলধন হলে বাড়বে, অর্থাৎ লাভ হলে বাড়বে, এই দুইটার সাথে যদি উত্তোলন হয় আর খরচ হয় সেটা কমবে, এই মিলে মালিকানা সত্ত্ব বের হবে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এ এবং এল কে কোনো পরিবর্তন করেনি, ই পরিবর্তন করে কি আসছে? সি
প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি। তো এখানে আবার বাংলা দেওয়া আছে সম্পদ সমান সমান দায়, আর মূলধনের সাথে রেভিনিউ মানে আয়, খরচ মানে ব্যয়, আর উত্তোলন। এই যেখানে আবার কোনটাকে ইংরেজিতে কি বলে সেটাও দেওয়া আছে। এই মালিকানার সত্ত্বটা বের করার জন্য আবার কি হবে, মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে। হ্যাঁ, সম্পদ যদি প্লাস হয় মানে আমি যদি তোমাদেরকে একটু বুঝাতে চাই, এই যে সমীকরণটা হলো এ ইজ ইকুয়াল টু এল প্লাস ই, এই তো এটা হলো সমীকরণ। এখন এই সমীকরণে যদি এ প্লাস হয় মানে এ যদি বাড়ে তাহলে বুঝতে হবে এই দুইটাও বাড়বে বা দুইটার যে কোনো একটা বাড়বে। আর যদি এ মাইনাস হয় তাহলে এই দুইটারও যে কোনো একটা অথবা দুইটা কি হবে, মাইনাস হবে, বুঝতে হবে। অর্থাৎ সম্পদ বাড়লে দায় বাড়বে, নাহলে মালিকানা সত্ত্ব বাড়বে। সম্পদ কমলে হয় দায় কমবে, না হয় মালিকানা সত্ত্ব কমবে। আর একটা হতে পারে কি, এই সম্পদ একবার কমবে একবার বাড়তে পারে। আরেকটা হতে পারে কি, দায় এবং মালিকানা সত্ত্বের মধ্যে হয় বাড়বে না হয় কমবে, বাড়বে এবং কমবে। বুঝতে পারছি? যদি এই যে ভাগটা, ভাগের এই পাশে যদি থাকে ওই পাশে যদি না যায় তাহলে এ বাড়বে একবার, এ প্লাস হবে একবার, এ মাইনাস হবে একবার। আর যদি এই পাশে হয় মানে এ হবে না তাহলে এল বাড়বে, ই কমবে। ওকে, অথবা ই কমবে এল বাড়বে, ঠিক আছে। অথবা শুধু এল কমবে এল বাড়বে, ই কমবে ই বাড়বে, সেটা হতে পারে। মানে এই যেখানে বলছে মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় কমবে, মালিকানা সত্ত্ব কমলে মোট দায় কি হবে, বাড়বে। আমরা যদি মালিকানা সত্ত্ব বাড়ে তাহলে অবশ্যই দায় কি হবে, কমবে। অথবা দায় যদি কমে তাহলে মালিকানা সত্ত্ব বাড়বে, ঠিক আছে। কিন্তু এ যদি বাড়ে তাহলে এ দুইটাও বাড়বে, আর যদি এ কমে তাহলে এ দুইটাও কমবে। আশা করি বুঝতে পারছি। আমরা যদি না বুঝি তারপর এই 5টা পয়েন্ট আমরা মুখস্থ করে ফেলবো, তারপরে আরো আমরা বিস্তারিত আকারে বুঝবো। এখানে ব্যাপারটা আরো ক্লিয়ার করে কয়েকটা পয়েন্টের মাধ্যমে বুঝিয়েছে, আমরা একটু এই পয়েন্টগুলো দেখব। এই পয়েন্ট কলা যদি আমরা পয়েন্ট কয়টা যদি বুঝি তাহলে আমরা টেবিলের ছকটাও বুঝবো। হ্যাঁ, কিছু উদাহরণ বোঝাবো খুবই কেয়ারফুলি। দেখো এখানে একটা ছক করা হয়েছে, ছকটার মধ্যে এ আর এখানে রাখছে কি এল এবং এখানে রাখছে ই, তিনটা, ঠিক আছে। তো এখানে সমান সমান, সমান সমানের এক পাশে কিন্তু এ, অন্য পাশে কিন্তু এল এবং ই। তো এর পাশে কি আছে দেখো, নগদ আছে, নগদ একটা সম্পদ, যন্ত্রপাতি একটা সম্পদ, আসবাবপত্র একটা সম্পদ, তিনটা সম্পদের নাম দিয়েছে। আর দায়ের ভিতরে দিয়েছে পাওনাদার, আর মালিকানা সত্ত্বের ভিতরে আমরা যে 4টা জিনিস জানি ওই 4টাকে লিখেছে। মূলধন, তার সাথে আয় যোগ হয়েছে, ব্যয় এবং উত্তোলন মাইনাস হয়েছে, এই 4টাকে রেখেছে। এবার এই পয়েন্টটা দ্বারা আমাদের ডেবিট ক্রেডিট করতে হবে, এই পয়েন্টটা দ্বারা আমাদের ডেবিট ক্রেডিট করতে হবে। নগদ 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। এই শুরু করার কারণে ব্যবসায় কিন্তু নগদ টাকা আসবে। হ্যাঁ, ব্যবসায় টাকা আসবে, ঠিক আছে। তো ব্যবসায় টাকা আসার কারণে নগদ টাকা কি করবে, বাড়বে। তাহলে আমরা জানি যদি এ বাড়ে মানে সম্পদ যদি বাড়ে তাহলে কি হবে, মালিকানা সত্ত্ব অথবা এল মানে দায়ও বাড়বে, দায় অথবা মালিকানা সত্ত্বের যে কোনো একটা বাড়বে। তাহলে আমরা এখানে মালিকানা সত্ত্ব কি করব, বাড়বে, কেননা টাকা দেওয়ার কারণে ব্যবসায় তাহলে মূলধন বাড়ছে। তো মূলধন বাড়ার কারণে এখানে আসবে। তাহলে ই 5,000 টাকা বাড়ছে এবং নগদ 5,000 টাকা বাড়ছে। এই ঘটনা দ্বারা আমরা এটা দ্বারা কি হলো, সম্পদ নগদ বাড়ছে, মালিকানা সত্ত্ব মূলধন বৃদ্ধি পেয়েছে। পরেরটা দেখি, ধারে 5,000 টাকার যন্ত্রপাতি ক্রয়। এই যে ধারে যন্ত্রপাতি ক্রয় করছে, এখানে কিন্তু যন্ত্রপাতি ক্রয় আসছে ঠিকই, কিন্তু টাকাটা কিন্তু এখনো দেয়া হয় নাই, ধারে থাকার কারণে দেয়া হয় নাই। তাহলে আমার যন্ত্রপাতি কিন্তু বাইরে গেছে ক্রয় করার কারণে, এই যে যন্ত্রপাতি 5,000 টাকা বেড়ে গেছে। আর ওই পাশে কি বাড়বে, এল অথবা ই বাড়বে। তো এখানে টাকা না দেওয়ার কারণে আমার কাছে টাকা পাবে, তাহলে দায় মানে পাওনাদারটা বেড়ে যাবে, মানে আমার কাছে টাকা পাবে। তাহলে পাওনাদারকে 5,000 এবং যন্ত্রপাতিকে 5,000, তাহলে সম্পদ যন্ত্রপাতি 5,000 বৃদ্ধি পেয়েছে এবং দায় পাওনাদার 5,000 টাকা বৃদ্ধি পেয়েছে। এবার এই পাওনাদারকেই আবার 3,000 টাকা পরিশোধ করছি, যদি পরিশোধ করি তাহলে এই পাওনাদার কমবে এবং এখান থেকে নগদ টাকাও কমবে আমি টাকা দেওয়ার কারণে। তাহলে মাইনাস হবে নগদ 3,000 এবং পাওনাদারও মাইনাস হবে 3,000, অর্থাৎ এ হ্রাস পাবে এবং এলও হ্রাস পাবে।
নগদে বেতন পরিশোধ করা হলো। নগদে বেতন পরিশোধ করলে আমার কিন্তু একটি খরচ হবে। তো খরচ হলে এখান থেকে এই যে ব্যয় মাইনাস হয় না, তো ব্যয় মাইনাস হবে, আর এখান থেকে টাকা দেওয়ার কারণে নগদও মাইনাস হবে। তারপরে নগদে আসবাবপত্র ক্রয়, তাহলে আসবাবপত্র বাড়বে আর আমার টাকা চলে যাওয়ার কারণে টাকাটা কমবে। এই একই পাশে সম্পদ বাড়ছে, সম্পদ কমছে, এই পাশে কিন্তু যায় নাই। বুঝতে পারছি? যদি সমান সমানের এক পাশে হয় তাহলে বাড়বে কমবে দুইবার হয়ে সমান হবে। আচ্ছা, মালিক কর্তৃক ব্যক্তিগত ব্যবহারের জন্য ঋণ পরিশোধ করছে। হ্যাঁ, ব্যবসায় ঋণ পরিশোধ করছে। তা ঋণ পরিশোধ করলে কি হবে? দায় কমবে, ঋণ কমে যাবে, দায় আর মালিকের মূলধন বা মালিকানা সত্ত্ব কি হয়ে যাবে? বা বেড়ে যাবে। ঋণ পরিশোধ করলে সম্পদ বেড়ে যাবে। ঠিক আছে? তো মালিকানা সত্ত্ব বাড়বে এবং ঋণ কমে যাবে। বাকিতে পণ্য ক্রয়, বাকিতে পণ্য ক্রয় করলে কি হবে? পাওনাদার বাড়বে। ঠিক আছে? আর এদিকে মালিকানা সত্ত্ব কমবে, মালিকানা সত্ত্ব কমে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমাদের কাজ হলো, এখানে কিছু পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো দ্বারা ডেবিট ক্রেডিট করতে হবে। ডেবিট ক্রেডিট করলেই কয়টা নাম বের হয়, সম্পদের কয়টা নাম, দায়ের কয়টা নাম এবং আয়ের মানে এর কয়টা নাম, অর্থাৎ সমীকরণের যে তিনটে উপাদান তার কোনটার কোন নাম আসে সেটা জানতে হবে। তাহলে আইন পেশায় 50,000 টাকা মূলধন বিনিয়োগ, তাহলে মূলধন টু এখানে কি আসবে? নগদান টু মূলধন। ঠিক আছে? নগদান টু মূলধন আমরা মনে রাখবো, নগদান টু মূলধন। নগদান ডেবিট হবে আর মূলধন হবে মূলধন হিসাব ক্রেডিট হবে 1 তারিখে। 2 নম্বর বলছে জানুয়ারি মাসের অফিস ভাড়া পরিশোধ। তাহলে অফিস ভাড়া পরিশোধ করলে কি হবে? এই অফিস ভাড়া আসবে আর নগদ টাকা আসবে। ঠিক আছে? তাহলে অফিস ভাড়া ডেবিট, নগদান ক্রেডিট। আমি আবার বলছি, এখানে আমরা লিখি অফিস ভাড়া ডেবিট আর নগদান হবে ক্রেডিট। এটা হলো তোমাদের অফিস ভাড়া টু নগদান। ধারে অফিস যন্ত্রপাতি ক্রয়, তাহলে এখানে অফিস যন্ত্রপাতি মানে অফিস সরঞ্জাম, এটা ডেবিট আর পাওনাদার হবে ক্রেডিট। মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো, নগদে আইনি সেবা দিলে নগদান ডেবিট হবে আর সেবা আয় হিসাব ক্রেডিট হবে। অফিস কর্মচারীর বেতন পরিশোধ, তাহলে বেতন টু নগদান। ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, তাহলে ব্যাংক থেকে ঋণ নিলে নগদ টাকা আসবে আর ঋণ হিসাব হবে, নগদান টু ব্যাংক ঋণ। মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া, ধারে দিলে আসবে হলো প্রাপ্য হিসাব, মানে টাকা পাবো, প্রাপ্য হিসাব আর সেবা আয় হিসাব হবে ক্রেডিট। বাকিতে কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ, যন্ত্রপাতির মূল্য পরিশোধ করলে এখানে নগদ টাকা চলে যাবে এবং পাওনাদার ডেবিট হবে, কমে যাবে। তাহলে আমরা কি কি নাম পেলাম এটাই এখন দেখার বিষয়। নগদ নাম পেলাম, মূলধন পেলাম, ভাড়া পেলাম, যন্ত্রপাতি, প্রদেয় হিসাব, সেবা আয় হিসাব, দেনাদার বা প্রাপ্য হিসাব, বেতন হিসাব এবং ব্যাংক ঋণ হিসাব, এই 9টা নাম পেলাম। এর ভিতর থেকে আমাদের দেখতে হবে কোনটাকে সম্পদ বলে। আমি সম্পদগুলোকে টিক দিচ্ছি, এটা এ, এটা এ, তারপরে এটা এ, এইগুলো হলো এ। আর এল কোনটা, আমি এলটা একটু নির্ধারণ করি, এই একটা এল, তারপরে একটা এল, দুইটা হলো এল। তাহলে বাকিগুলো হলো ই, তাহলে এটা ই, এটা ই, হ্যাঁ, তাহলে এটা ই, তাহলে ই, এই 4টা হলো ইর মধ্যে যাবে। তা এরপরে আমরা ছক করলে, তাহলে ছকের ক্ষেত্রে এই যে আমরা এখানে ছক করব, তাহলে এখানে এল, এখানে ই আর এখানে হলো এ। তাহলে এতে ঘর হবে কয়টা? আমরা এই ঘর সংখ্যা বের করার জন্য এভাবে নাম করে নিব, এই 3টা ঘর হবে, নগদ, অফিস যন্ত্রপাতি আর দেনাদার, এখানে এই 3টা ঘর হবে। ঠিক আছে? আর এল এর জন্য হবে 2টা, আর মালিকানা সত্ত্বের জন্য ঘর হবে কয়টা? মালিকানার জন্য একটাই হয়, কিন্তু সেখানে আমরা কি করব, ওই যে প্লাস প্লাস দিয়ে লিখবো, এই যে গোল দেওয়া চিহ্নগুলো, এগুলোর জন্য ঘর হবে না কোনোটার জন্যই, ঘর কিন্তু হবে একটাই। ঠিক আছে? ঘর হবে কিন্তু একটাই। বুঝতে পারছি? তাহলে আমরা একটু ছকটা সুন্দর করে এঁকে নিব। আচ্ছা, এই হলো বিষয়। এরপরে এখানে এই যে ছকটা করেছে ওরা, দেখো
এই যে সম্পদ, সম্পদের 3টা ঘর, দায়ের 2টা ঘর এবং ওই যে প্লাস দিয়ে মালিকানা সত্ত্বের একটা ঘর, আর বাড়তি থাকবে মন্তব্যের একটা ঘর, আর প্রথমে 2টা ঘর আগে দিয়ে নিবে তারিখ এবং উদ্বৃত্ত। তোমরা এটা ছক আকারে করবে, তারপরে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা